নিষিদ্ধ এবং স্থগিত মানে কি, আওয়ামী লীগ অথবা ছাত্রলীগ, এই দুই সংগঠনের সঙ্গে জড়িত কোনো ব্যক্তি যদি জামিনে মুক্তি পায়, জামিনে মুক্তি পেলে তাকে জামিন হওয়ার পর তারপর আরেকটা মামলায় তাকে শোন এরেস্ট দেখিয়ে আটকে রাখতে হবে, মানে তাদেরকে বাইরে বেরোতে দেওয়া হবে না। এখন এই কথাটা উনি বলছেন কাকে? সমস্ত পুলিশদেরকে, মানে ওনার বিভাগের। এবং উনি এটাও বলেছেন এই জিনিসটা ওনার কাছে উপরের থেকে অর্ডার এসেছে। উনি কিন্তু শুরুতেই বলেছেন যে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত আদিষ্ট হয়ে, মানে ওনাকে আদেশ দেওয়া হয়েছে, এই আদেশটা পেয়েই উনি এই কথাগুলি করতে বলেছেন। এখন ওনাকে কে আদেশ করলো? তো ওনাকে আদেশ করতে পারে আইজিপি, অথবা ওনাকে আদেশ করতে পারেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি আগের গভর্নমেন্টের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাকি এই গভর্নমেন্টের স্বরাষ্ট্র মন্ত্রণালয়? চিঠিটা উনি লিখেছেন 24শে ফেব্রুয়ারি। তার মানে এই গভর্নমেন্ট, মানে বিএনপি গভর্নমেন্ট দায়িত্ব নেওয়ার এক সপ্তাহ পরের কথা। তো বিএনপি গভর্নমেন্টকে দায়িত্ব নিয়ে কথা বলেছেন যে আওয়ামী লীগের অথবা ছাত্রলীগের যত লোক আছে যারা নাকি জেলখানা থেকে কোনো একটা মামলায় জামিন পেয়ে মুক্তি পাবে, তখন তাদেরকে মুক্তি দেওয়া যাবে না, তাকে আরেকটা মামলায় আদেশ অ্যারেস্ট দেখিয়ে আটকে রাখতে হবে। তাহলে মূল বিষয়টা কি? মূল বিষয় হলো তাকে আটকে রাখতে হবে, তাকে বেরোতে, তাকে মুক্ত হতে দেওয়া যাবে না। আদালত কিন্তু তাকে জামিন দিয়েছে, আদালত তাকে যদি কোনো একটা মামলায় জামিন দেয় তারপরেও তাকে কোনো না কোনো ছুতা নাতায় আটকে রাখতে হবে। এখানে কিন্তু কয়েকটা বিষয়, একটা বিষয় হলো আটকে রাখতে হবে, 2 নম্বর বিষয় হলো আটকে রাখার জন্য একটা পদ্ধতি তাদের আছে, সেই পদ্ধতিটা জেনুইন না। কারণ শুনে দেখাবে আপনি তো, সে তো অন্য মামলার আসামি না আসলে, কিন্তু তাকে অন্য মামলার আসামি দেখাতে হবে, এবং দেখানোর খুব সুন্দর একটা পদ্ধতি আছে। এটা আগেও ছিল, এখনও আছে। যেমন ধরেন কোনো একটা মামলা হলো, মারামারি হলো, অথবা এক জায়গায় একটা বোমা ফুটলো, ওই বোমা ফোটার কারণে ওখানে হয়তো 250 লোককে আসামি করা হলো। এখন 250 লোক কি মিলেমিশে একটা বোমা ফোটায়? তা তো আর করে না, একজনে ফোটায়। কিন্তু 250 লোকের নাম থাকে না, কিন্তু আবার ওখানে নাম থাকে মনে করেন 150-200 লোকের নাম থাকে, অথবা 50 জন লোকের নাম থাকে। নাম থেকে পরে লেখা হয় যে আরো অনেকে, আরো প্রায় 2 শতাধিক। তার মানে ওই 2 শতাধিকের মধ্যে যে কেউ যে কোনো সময় ঢুকে পড়তে পারে। তো এই যে সোনেরেশ বললো, হয়তো ওরকম কোনো একটা মামলা তাকে দেখাই দেবে, তার নাম ওখানে ছিল। ওই যে আরো যে কতগুলো আছে, আরো অনেকে, আরো 2 শতাধিক, অথবা আরো অনেকে যাহাদের দেখিলে চিনিব, এরকম কিছু শব্দ কিন্তু ওই পুলিশের খাতায় পাবেন আপনি। তো সেই আরোর তালিকায় একে ঢুকাই দিতে হবে। কাজটা কি ঠিক হলো? এটা কি আইনের শাসন বলে? বলেন, আপনারা বলেন ভাই, আপনি যেই শুনেন, আপনি এই কথাটা ভাবেন একবার, যে একটা লোক জামিন করলো অন্য একটা মামলায়, যে মামলায় হোক সেটা, জামিন হওয়া মানে কিন্তু মুক্ত নয়। জামিন হওয়া মানে উনি এখন জেলখানায় না থাকলেও চলবে, ওনাকে বাইরে থাকার অনুমতি দেওয়া হলো। উনি সময় সময় যখন মামলার শুনানি হবে যে হাজিরা দিবেন অথবা কথা বলবেন। এরকম কিন্তু বিএনপির অনেক লিডার এই আওয়ামী লীগ আমলে জামিনে ছিল। কিন্তু এক্ষেত্রে বলা হচ্ছে যদি জামিন তারা পায় তবুও তাদের জেলখানা থেকে বের হতে দেওয়া হবে না। আচ্ছা, আরেকটা কথা, আপনি বুঝবেন কি করে কাকে দিবেন না? বলা হচ্ছে যারা নাকি শারীরিকভাবে সক্ষম, যে তারা দলকে গুছিয়ে আনতে পারে, দলের পক্ষে মাঠে কাজ করতে পারে, এরকম দেখলে আটকাবেন, এরকম না দেখলে আটকাবেন না। এটা হলো আরেকটা জিনিস। তার মানে আপনি যদি দুর্বল সাইজের হন, কেউ লিকলিকা হন, তাহলে কোনো সমস্যা নেই, তাহলে বেরিয়ে যেতে দেবেন। মানে পুরো জিনিসটাই আপনি দেখবেন এখানে আইনের নাই, যা কিছু আছে সব গোজামিল। এটা কি আইন করতে পারেন আপনি? এই ধরনের আইনের প্রয়োগের কখনো কোনো আইন আছে, কোনো পদ্ধতি আছে? সরকার বলবে এটা আমরা করতে চাই। আমি এই জিনিসটাই জানতে চাই যে এটা কি সরকারের আদেশ, এটা কি সালাউদ্দিন সাহেবের আদেশ, এটা কি তারেক রহমান সাহেবের আদেশ, নাকি এটা এই ডিআইজি মোহাম্মদ শাহজাহান সাহেবের আদেশ? শাহজাহান সাহেবের আদেশ, শাহজাহান সাহেবকে এই ধরনের আদেশ দিতে পারেন, সালাউদ্দিন সাহেবকে এই ধরনের আদেশ দিতে পারেন। একজন নাগরিক, সে ধরলাম আওয়ামী লীগ করে, ধরলাম সে আওয়ামী লীগ করতো, আওয়ামী লীগের এখন রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত আছে, ওকে ফাইন, তাহলে স্থগিত আছে, স্থগিত থাকবে। এখন সে আওয়ামী লীগ করতো, সে ওখান থেকে বের হয়ে এসে আওয়ামী লীগের পক্ষে আওয়ামী লীগকে সংগঠিত করার জন্য কোনো কাজ করতে পারে, এটা যদি মনে হয় তাহলেই তাকে মামলা দিতে হবে। এখন পুলিশ কী করবে? পুলিশ দুটো কাজ করবে। একটা কাজ হবে, যেই বেরিয়ে আসবে তাকেই বলবে তোমার কিন্তু আটকাই দেবো, কিছু টাকা দাও, তাহলে তোমাকে বলবো দুর্বল, তুমি বাইরে গেলা,
আর যদি টাকা না দাও তাহলে তুমি দুর্বল হলেও সবল, তোমাকে আটকে রাখবো। এটা একটা ঘটনা কিন্তু ঘটতে পারে, ঠিক না? কিন্তু এখন এই যে কাজটা হলো, এই কাজের মাধ্যমে আসলে কি প্রমাণ হলো? যে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। প্রমাণিত হলো যে আগে সরকারে আমার আইনের শাসন ছিল না, এই সরকার আসার পরে এই শাহজাহান সাহেবরা সারা দেশে আইনের শাসন কায়েম করতেছেন, কেউ বেরোতে পারবেন না আপনারা। এই জায়গাটাতে আমার আপত্তি। আমার মনে আছে তারেক রহমান সাহেব বলেছিলেন দায়িত্ব নেওয়ার পর, প্রথম জাতির উদ্দেশ্যে ভাষণের পর, যারা ওনাকে ভোট দিয়েছেন, যারা ওনার বিপরীতে ভোট দিয়েছে, বিপক্ষে ভোট দিয়েছেন, এবং যারা ভোট দেন নাই, কোথাও ভোট দেন নাই, ভোট দিতেই যান নাই, ওনার কাছে সবাই সমান। তাহলে এই যে লোকটা, যিনি একসময় আওয়ামী লীগ করতেন, তারপরে জেলে ছিলেন, এখন জেল থেকে বেরোতে যাবেন, উনিও কি তারেক রহমান সাহেবের কাছে সমান গুরুত্ব পাবেন? অথবা ওনাকেও কি শাহজাহান সাহেব অন্য 8-10 জন জামিনপ্রাপ্ত আসামির মতোই সমান গুরুত্ব দিচ্ছেন, নাকি ওনার প্রতি একটু নেতিবাচক দৃষ্টিতে তাকাচ্ছেন? তো শাহজাহান সাহেব যখন যে কাজটা করছেন, এই কাজটা কি এই সরকারের কাজ? এই কাজটার মাধ্যমে কি এই সরকার সম্মানিত হবে? সরকার সারা দেশের মানুষের কাছে এক ধরনের সহনশীল সরকার হিসেবে পরিচিত হবে? নাকি শাহজাহান সাহেবের এই কাজের মাধ্যমে সারা দেশের মানুষের কাছে এই সরকার একটা প্রতিহিংসাপরায়ণ সরকার হিসেবে প্রমাণিত হবে? কোনটা হবে ভাই? আমি দেখি যে এই যে বিষয়, এই ধরনের ঘটনা যখন ঘটে, এই ধরনের ঘটনা দিয়ে কিন্তু শুরু হয়। ওই যে একটা কথা আছে না, যে বাঁশের চেয়ে কঞ্চি দরো, এক্ষেত্রে আমার সেরকম মনে হয়। এই সমস্ত অতি উৎসাহী লোকগুলো নিজেদের চাকরিকে আরো মানে স্মুথ করার জন্য, প্রমোশন পাওয়ার জন্য তারা এই ধরনের আচরণ করে, এবং হয়তো কেউ কিছু বলেই নাই, ওনারাই অতি উৎসাহী এই ধরনের কাজ করে ফেলেছেন। এবং তারা এতদিন ধরে এই ধরনের কাজ কোনো রকম বাধাহীনভাবে করতে করতে এখন ওরকম চিঠি ইস্যু করে দিয়েছেন। উনি কিন্তু এর আগে গ্রুপ মেসেজে বলেছেন, বলার পরেও নিজের দক্ষতা প্রমাণের জন্য হয়তো বা একটা চিঠিও লিখে দিয়েছেন। এই চিঠিটা থেকে ওনার দক্ষতা অথবা আইনের প্রতি ওনার যে শ্রদ্ধা, সেটা কি ফুটে ওঠে? এই বিষয়গুলো কিন্তু এই সরকারকে দেখতে হবে। যদি সরকার দেখেন ভালো, যদি না দেখেন আমাদের জন্য বেদনার। সেটা সরকারের জন্য আখেরে কতটুকু জনপ্রিয়তা বাড়িয়ে দিবে সেটা আমি বলতে পারবো না, এটা আপনারা একসময় বুঝতে পারবেন। প্রিয় দর্শক, আমরা কেবল ঘটনাগুলি তুলে ধরছি। বিচারের দায়িত্ব এবং সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব সরকারের, এবং সরকার সে কাজটা করেন কিনা সেদিকে আমরা তাকিয়ে থাকব। আমরা জানি যে আওয়ামী লীগের শাসন আমলে, আওয়ামী লীগ যে 17 বছর দেশ শাসন করেছিল একটানা, সেই সময় তারা বিএনপির বিভিন্ন নেতাকর্মী এবং আরও অনেকের বিরুদ্ধে, বিরোধী দলীয় অনেকের বিরুদ্ধেই অনেক একের পর এক মিথ্যা মামলা দিয়েছে। রাজনৈতিক মামলা যেগুলোকে বলা হয়, অথবা হয়রানিমূলক মামলা বলা হয়, এরকম হাজার হাজার মামলা দিয়েছে। এবং সেই মামলাগুলি কিন্তু সরকারের পতন হয়েছে, কিন্তু মামলাগুলো তুলে না নিলে যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তাদের কিন্তু নিয়মিত হাজিরা দিয়েই যেতে হয়েছে। এক একজনের বিরুদ্ধে 200-300 পর্যন্ত মামলা ছিল, এবং এমনও দিন গেছে তাদের সারাদিন, সারাটা বছর কেটেছে, প্রতিদিন সকালে ঘুমের থেকে উঠে যেতে হয়েছে আদালতে কোনো না কোনো মামলা হাজিরা দিতে। এগুলো খবর আমরা তখনই জেনেছি যে কত মামলা হয়েছে তাদের বিরুদ্ধে। আজকের খবর হলো, মানে গতকালকে আমরা দেখলাম যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তারা বলা হয়েছে যে তারা বেশ কয়েকটা, প্রায় 1006টি মামলা প্রত্যাহার করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনুমোদন দেওয়া হয়েছে। এবং বলা হয়েছে যে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে 17 বছর ধরে বিরোধী দলের নেতা কর্মীদের বিরুদ্ধে যে দায়ের করা হয়েছিল মামলাগুলো, রাজনৈতিক মামলা, হয়রানিমূলক মামলা, এগুলো থেকে 1006টি মামলা প্রত্যাহারের জন্য সরকার অনুমোদন দিয়েছে। এটা খুবই একটা মানে ভালো সংবাদ আমি মনে করি, কারণ হয়রানিমূলক মামলা থাকবে কেন? এখন প্রশ্ন হচ্ছে যে 1006টা কোন বিচারে? এই প্রশ্নটা আমি একটু করতে চাই। মানে 1006টি কেন? আমরা তো জানি, আমরা বিএনপি, আওয়ামী লীগের আমলে বিএনপিদের পক্ষ থেকে যে অভিযোগ করা হয়েছিল, তারা কিন্তু বারবার বলেছে যে বিএনপির বিরুদ্ধে 2009 সাল থেকে
আপনার 2024 নির্বাচনের আগ পর্যন্ত এই সময়ে 1,38,071টি মামলা হয়েছে। এটা বিএনপির মামলার তথ্য ও সংরক্ষণ শাখা ছিল একটা, তাদের হিসাব অনুযায়ী বলা হয়েছিল 2023-এর 25শে জুলাই পর্যন্ত। এই সময়ের মধ্যে বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীর বিরুদ্ধে এরকম 1,38,071টি মামলা করা হয়েছিল এবং এসব মামলার মোট আসামির সংখ্যা ছিল 40 লাখের উপরে। এই হিসাবটা নিয়ে আবার অনেকে কনফিউশন তৈরি করার চেষ্টা করেছে, বাট হিসাবটা খুব সহজ। ধরুন একজন লোকের বিরুদ্ধে 300 মামলা, তো সে কিন্তু মানে 40 লাখ আসামির মধ্যে সে কিন্তু 300 আসামি একাই, তো এরকম হয়। এবং এর মধ্যে কেবল ঢাকা মহানগরের মামলার সংখ্যা ছিল 17,583টি, অনেক মামলা। তো যদি ঢাকা মহানগরেই 17,000 মামলা হয় এবং সারা দেশে 1,38,000 হয়, তাহলে মাত্র 1,006টি মামলা আপনি প্রত্যাহার করতেছেন। এই 1,006টি আপনারা কিভাবে নির্বাচন করলেন? আশা করি আপনারা ঠিকভাবে নির্বাচন করেছেন, কিন্তু তারপরে একটু শঙ্কা থেকে যায় নির্বাচন প্রক্রিয়াটা কি, এটা একটু জানা দরকার। মাত্র এই সরকার দায়িত্ব নিয়েছে মাত্র কয়েকদিন, এক সপ্তাহ এখনো হয়নি। এর মধ্যে 1,006টা আপনারা কিভাবে, মানে কোন প্রক্রিয়ায় করলেন, এটা একটু জানা দরকার। এবং তারা কি সবাই বিএনপির? আওয়ামী লীগ আমলের মামলাগুলোতে বিএনপি ছাড়া জামাতের বিরুদ্ধে করা হয়েছে, অন্যান্য দলের বিরুদ্ধে করা হয়েছে, সেগুলোকে তুলে নেওয়া হয়েছে। ব্রেকআপটা কি, ব্রেকআপটা এখন আমরা জানি না, এটা জানার একটু কৌতূহল আমার থাকছে। আর তার পাশাপাশি আরেকটা কথা, এত মামলা তাহলে আপনারা কিভাবে প্রত্যাহার করবেন? প্রত্যাহারের কোনো মানে পদ্ধতি আপনারা তৈরি করেছেন কিনা? আমরা কিন্তু আগেও দেখেছি যে 111 সরকারের আমলে 2008 সাল পর্যন্ত যে মামলাগুলি হয়েছিল, 2009 সালের প্রথমেই আওয়ামী লীগ দায়িত্ব নেওয়ার পর তারা কিন্তু দ্রুত বেগে বেশ কিছু মামলা প্রত্যাহার করেছে। এবং ইন্টারেস্টিংলি তারা যে মামলাগুলি প্রত্যাহার করেছে তার সবগুলোই ছিল আওয়ামী লীগের নেতাকর্মীর বিরুদ্ধে 111 সরকারের দায়ের করা মামলা। বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে যে মামলাগুলি করেছিল 111 সরকার, সেগুলো তারা প্রত্যাহার করেনি। এবং বেগম খালেদা জিয়া যে জেল খেটেছেন, ওরকম একটা মামলায় কিন্তু খালেদা জিয়া জেল খেটেছেন। আবার ওরকম অনেক মামলা শেখ হাসিনার বিরুদ্ধে ছিল, সেগুলি আবার আওয়ামী লীগ সরকার সব প্রত্যাহার করে নিয়েছে। কাজে আমার জানার খুব আগ্রহ, যারা ক্ষমতায় যান তারা কি কেবল নিজেদের নেতাকর্মী মামলাগুলি প্রত্যাহার করে নেন? ওনাদের নেতাকর্মীর বিরুদ্ধে ছাড়া আর কোনো সাধারণ নাগরিকের বিরুদ্ধে কি হয়রানিমূলক মামলা হয় না? যদি হয় সেগুলিকে প্রত্যাহার তারা করেন? নিশ্চয়ই সময় হয়েছে। যারা বিএনপি করতো তার বাইরে একটা সময় তো এরকম ছিল, শেষ দিকে যে মামলা করার জন্য বিএনপির কোনো নেতাকর্মীকে আর খুঁজেই পাওয়া যেত না। তখন তো অন্যদের ধনাঢ্য ব্যবসায়ী ট্যাবসায়ী এরকম অনেকের বিরুদ্ধে মামলা হতো। সেই হয়রানিমূলক মামলাগুলি কি প্রত্যাহারের জন্য এই সরকারের কাছে বিবেচিত হবে? এই প্রশ্নটা থাকলো। কারণ আমরা বলতে চাই, এমনি আদালতে অনেক মামলা জট আছে, মামলা চললে উকিলদের লাভ হয়, আর তো কারো লাভ হয় না, মানুষের ভোগান্তি কিন্তু থেকেই যায়। তো এরকম হয়রানিমূলক মামলাগুলি যেন দ্রুত নির্ধারণ করা যায়, চিহ্নিত করা যায়, সেরকম একটা ব্যবস্থা করা দরকার। পাশাপাশি চিহ্নিত হলে পর সেগুলো একটা আদেশের মাধ্যমে সবগুলো প্রত্যাহার করে নেওয়া উচিত। মানুষকে হয়রানি থেকে মুক্তি দেওয়া কিন্তু একটা গণমুখী সরকারের অন্যতম একটা দায়িত্ব। এখন আরেকটা প্রসঙ্গ একটু আসি, সেই প্রসঙ্গটা হলো এই যে আওয়ামী লীগের শাসন আমল, তারপরে আওয়ামী লীগের সরকারের পতন ঘটলো, তারপরে আসলো অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের নেতৃত্বে। এই সরকার আসার পরেও কিন্তু আমরা মামলার জোয়ার দেখেছি, মানে বানের পানির মতো মামলা হতে থেকেছে এবং এক একটা মামলায় 200-300 লোককে আহত করা হয়েছে। মিরপুরে একটা মামলার কথা আমরা জানি, একজন লোক নাকি হত্যা প্রচেষ্টা, মানে ছড়রাগুলি লেগেছিল তার পায়ে, সেই অপরাধে 40 জন শিল্পী সাহিত্যিকের বিরুদ্ধে মামলা করা হয়েছিল, আর্টিস্টের বিরুদ্ধে মামলা করা হয়েছিল তো 40 জন মোট না, কিন্তু মোট আসামির সংখ্যা মানে 200-র মতো। তার মধ্যে শেখ হাসিনাও আছে এবং আরও আছে। এবং তখন একটা অলিখিত নিয়ম ছিল যে যে মামলায় শেখ হাসিনাকে আসামি করা হবে, সেই মামলায় অন্য যত লোককে আসামি করা হবে তাদের কারো কোনো জামিন হতো না। এটা আমাদের আসিফ নজরুল সাহেবের উদ্ভাবন ছিল সম্ভবত, আমি বলতে পারবো না, বাট এরকম আমরা শুনেছি। কারো জামিন হয়নি, অনেকে পালিয়ে গেছে দেশ ছেড়ে। কি করবে? মামলায় ধরা খেয়ে, হত্যা মামলায় ধরা খেয়ে এবারে জেলে জীবন কাটাতে হবে, থাকিনি। এই সময় কি অনেক এরকম মামলা হয়নি? উত্তরে একজন নিহত হয়েছেন, তার জন্য
সেই মামলা আসামি করা হয়েছে সাংবাদিকদের, অনেক সাংবাদিককে এই মামলা আসামি করা, এই যে ফারজানা রূপা, শাকিল আহমেদ, এদেরকে মামলা, এরকম মামলা আসামি করা হয়েছে, অনেককে আসামি করা হয়েছে। এবং এই যে মামলাগুলোতে আসামি করা হয়েছে, ওনারা কি হত্যা করেছেন অথবা হত্যার প্ররোচনা ওনারা কি ভেবে দিলেন? তো এরকম মামলা যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে ওদের কাউকে ছাড়া হয়নি। আমি স্বীকার করি যে আওয়ামী লীগ আমলে অনেক সাংবাদিক ছিল যা নাকি আওয়ামী লীগ সরকারকে এক ধরনের মানে আপনার করেছে, আপনার কি বলে সমর্থন দিয়েছে, টিকিয়ে রাখার চেষ্টা করেছে। এর জন্য একটা অপরাধ হতে পারে, যদি কোনো অপরাধ হয় সেই অপরাধে মামলা করেন, কিন্তু তাদের বিরুদ্ধে হত্যা মামলা দিয়ে আপনাদেরকে আটকে রাখা, এটা কি এক ধরনের হয়রানিমূলক মামলা নয়? এই মামলাগুলিকে প্রত্যাহার করা উচিত না? আবার ধরুন আনিস আলমগীর কথা ধরেন, আমাদের বন্ধু আনিস আলমগীর, সহকর্মী আনিস আলমগীর, মঞ্জুর আলম পান্না, ওনাদের বিরুদ্ধে, এরা তো সাংবাদিক, ওনাদের বিরুদ্ধে কি হয়েছে? সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়েছে। মঞ্জুর আলম পান্না বাইরে বেরিয়ে এসেছেন, মামলা কিন্তু শেষ হয় নাই, উনি জামিনে বেরিয়ে এসেছেন, তার মানে ওনাকে যে কিন্তু কোর্টে হাজিরা দিতে হচ্ছে। এটা কি মিথ্যা মামলা নয়? এটা কি হয়রানিমূলক মামলা নয়? আনিস আলমগীর এখনো জেলে আছেন কেন? যেভাবে এই মামলাগুলি প্রত্যাহার করা হলো, আনিস আলমগীর এটা প্রত্যাহার করা যেত না? আনিস আলমগীর কোনো পলিটিক্যাল লোক? আনিস আলমগীরকে ডক্টর ইউনূস সরকার, আমি তো মনে করি ডক্টর ইউনূস নিজে ব্যক্তিগতভাবে তার প্রতি রোষান্বিত হয়ে তাকে হয়রানিমূলক মামলা আটকে জেলে ঢুকিয়ে দিয়েছেন, এটা আমার ধারণা। তো তার মামলাটা কেন থাকবে? তার মামলাটাকে প্রত্যাহার করা যেত না? এটা তো টাটকা মামলা নাকি এখন পরে মামলা হয়েছে পরে করবো? উনি তো জেলে আছেন, জেল থেকে বের করে দেন, তাও তো দিচ্ছেন না আপনারা। তাহলে আপনারা কিভাবে এক ধরনের বৈষম্যমূলক আচরণের থেকে বাইরে থাকতে পারলেন? আমার মনে পড়ে কয়েকদিন আগে প্রধানমন্ত্রী তারেক রহমান একটা কথা বলেছিলেন ওনার প্রথম ভাষণে জাতির উদ্দেশ্যে, যে যারা তাকে ভোট, এই তাদের এই সরকারটা হবে যারা তাদেরকে ভোট দিয়েছে, যারা তাদেরকে ভোট দেয় নাই এবং যারা ভোট দিতেও যায় নাই, তাদের সবার সরকার। কিন্তু মামলা প্রত্যাহারের সময় তো কেবল বিএনপির নাম দাম, তো অন্য যারা আছে যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তাদের সরকার তো আপনি, তাদের মামলাগুলি প্রত্যাহার করছেন না কেন? আনিস আলমগীরকে মুক্তি দিচ্ছেন না কেন? পান্নার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করে নিচ্ছেন না কেন? আবু আলম শহীদ খানের কথা বলছি, হাফিজুর রহমান কার্জনের কথা বলছি, ওনাদের বিরুদ্ধে মামলাগুলি প্রত্যাহার করে নিচ্ছেন না কেন? ওনাদের কি অপরাধ ছিল? এই বিষয়গুলো কিন্তু মানুষ প্রশ্ন তুলবে। আমার কথা হলো, এই 17 মাসে, খালি 17 বছর ধরলে হবে না, 17 মাসেও যার মামলা আছে সেগুলো আপনার প্রত্যাহার করে নিন। এবং এই সমস্ত মিথ্যা মামলায় যারা জেলে আছে, মানে যারা কারাগারে আছে, তাদেরকে ইমিডিয়েট মুক্তির ব্যবস্থা করেন। যদি কেউ অপরাধ করে থাকে তার ভিতরে মামলা চলবে, তার জামিনের ব্যবস্থা করে দেন। এটা কিন্তু খুব জরুরি আমি মনে করি। আমি জানি না আমাদের এই আবেদন, আমাদের এই প্রত্যাশা পূরণ হবে কিনা, কিন্তু আমাদের প্রত্যাশা থাকলো। প্রিয় দর্শক, এখন এ পর্যন্ত।